ও মালতী, তাড়াতাড়ি করো, গরু ছাগলগুলো ছেড়ে দাও, বসন্তের বাঁশির সুর ওদের কানে পড়েছে। হ্যাঁ গো, এক্ষুনি দিচ্ছি। ওদেরকে আর ধরে রাখা যাবে না। বসন্তের সুরের যে জাদু। দেখতে দেখতে সব গরু ছাগল বসন্তের কাছে চলে আসে। গ্রামের লোকে বলে ওর বাঁশিতে নাকি খুব জাদু আছে। আরে সব চলে এসেছো, চলো তবে, তোমাদের চড়াবার সময় হয়েছে, চলো চলো। বসন্ত, ও বসন্ত, দাঁড়াও, আমি তোমার সঙ্গে বনে যাব। আরে তুমি পঞ্চায়েত মশাইয়ের মেয়ে তুমি? না না নন্দিনী, তুমি বনে পথে কেন যাবে? কেন যাব না? আমি কি জানি না? তুমি গরু ছেড়ে দিয়ে নিজে বাঁশি বাজাও। তোমার পাশে বসলে কি এমন হয়ে যাবে শুনি? নন্দিনী, আমি তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসো, কিন্তু তোমার বাবা, আমি তো সামান্য গরিব রাখাল, তিনি কি এই গরিব বাঁশিওয়ালার হাতে তোমাকে দেবেন? না গো, তুমি ভুলে যাও আমাকে। ছি ছি, এরকম কথা বলো না। আমি বাবাকে ঠিক বুঝিয়ে বলবো। তোমাকে বোঝানো আমার ব্যর্থ, তুমি এখন বাড়ি যাও। বসন্ত পশুদের নিয়ে বনের দিকে রওনা হলো। নন্দিনী কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মন খারাপ করে বাড়ির দিকে রওনা দিল। পথে নন্দিনীকে দেখল গ্রামের মস্তান নিতাই দাসের ছেলে রবি। রবি খুব ধনী আর মাস্তান। ওই নন্দিনী, ওই নোংরা রাখালটার পেছনে কেন ঘুরিস? আমার দিকেও তাকা, আমি এই গ্রামের সবচেয়ে ধনী সাহেবের ছেলে। তোমার সঙ্গে আমার কোনো কথা নেই। তোমার স্বভাব আমার একটুও ভালো লাগে না। আমার রাস্তা ছেড়ে দাও। নন্দিনী সেখান থেকে চলে গেল, কিন্তু রবির মুখ ক্রোধে লাল হয়ে গেল। ওই রাখাল ছেলেটাকে একদিন উচিত শিক্ষা দেব, না হলে আমার নাম রবি না। বনের ভেতর এক গাছের নিচে বসে বসন্ত বাঁশি বাজাচ্ছিল। হঠাৎ তার চোখে পড়ল একটা হিংস্র বুনো শূকর তার ছাগলগুলোর দিকে তেড়ে আসছে। আরে বাবা, এটা তো কোথা থেকে এলো? এ তো আমার পশুদের মেরে ফেলবে, একে তো আমাকে তাড়াতে হবে। ঠিক তখনই শূকরটি একটি ছাগলের উপর হামলা করল। তখনই বসন্ত লাঠি নিয়ে যেই কাছে গেল, শূকরটি ভয়ে গভীর জঙ্গলের দিকে পালিয়ে গেল। কি হয়েছে ভাই রবি, তোর মুখ এত রাগে লাল কেন? আর কি বলবো রমেন, কিছুদিন আগে একটা বন্য শূকর কিনেছিলাম, প্রতিদিন জঙ্গলে ছেড়ে দিতাম। গতকাল যখন নিতে গেলাম, ওকে আর পাওয়া যাচ্ছে না। পুরো দিনটা খুঁজলাম, কিন্তু তাকে আর পেলাম না। আমি জানি তোর শুকুরটাকে কে গভীর জঙ্গলের দিকে তাড়িয়ে দিয়েছে। রাখাল বসন্ত তোর শুকুরটাকে কালকে দেখলাম গভীর জঙ্গলের দিকে তাড়িয়ে দিচ্ছিল, ওর পশুদের দেখে তাড়া করছিল বলে। আচ্ছা, ওর এত বড় সাহস, ও আমার শুকরটাকে গভীর জঙ্গলের দিকে তাড়িয়ে দিয়েছে? ও আমার শুধু পশু নয়, আমার প্রেমেও বাধা দিচ্ছে। আমাকে কিছু একটা করতে হবে, যাতে আমি নন্দিনীকে পেতে পারি। রবির মুখ প্রতিহিংসায় ভরে গেল। রবি ক্ষোভে ভরা মন নিয়ে নিজের বাড়িতে ফিরল এবং বাবা নিতাইকে পুরো ঘটনাটি বলল। বাবা, বসন্ত আমার বন্য শূকরটাকে খুব খারাপভাবে পিটিয়েছে। আর শুধু এটুকুই না, সে জানে আমি নন্দিনীকে ভালোবাসি, তবুও সে তার সঙ্গে কথা বলে, তার আশেপাশে ঘুরে বেড়ায়। ওই রাখালের এত বড় সাহস! ওই গাধাটা কি জানতো না যে ওই শূকরটা তোর? একদমই জানতো বাবা, তাই সে ইচ্ছে করেই এটা করেছে। এটা বল, নন্দিনী কি ওই রাখালকে ভালোবাসে? হ্যাঁ বাবা, এটাই তো বুঝতে পারি না, নন্দিনী ওই রাখালের মধ্যে কি দেখেছে। ঠিক আছে, তাহলে কাল গ্রামের সামনে বসন্তকে শাস্তি পেতে হবে। প্রেমিকার সামনে প্রেমিকের অপমান, এটা তো তার জন্য লজ্জার বিষয়। আর একথা মনে রাখিস, বসন্তকে কেউ শাস্তি দেবে না, শাস্তি দেবে তুই। পরের দিন সকালে বসন্ত তার পশুদের নিয়ে জঙ্গলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তখনই নিতাই তার পুত্র রবিকে নিয়ে বসন্তের কাছে এলো। এই বসন্ত, কাল যে বন্য শূকরটাকে তুই মেরেছিলি, সেটা আমার ছেলের রবির ছিল। দেখুন বাবু, আমি জানতাম না এই শূকরটা আপনার ছেলের, আর আমি অকারণে মারিনি। যদি
আমি এটা না করতাম তাহলে আমার পশুদের সে আহত করত। এই পশুগুলো আমার নয়, এই গ্রামবাসীদের, তাই সুরক্ষার দায়িত্ব তা আমারই, বলুন। আচ্ছা, অন্যের পশু মানেই পশু, আর আমার ছেলেরটা কিছুই না। কেন রে, কেন? অন্যের গরুর জন্য আমার ছেলের পোশাক শূকরটাকে মারতে গেলি তুই? ভাবিস না, তোর সব চালাকি আমি জানি। পশু চড়াতে এসে জঙ্গলে বসে বাঁশি বাজাস, বড় শিল্পী, বড় সুরেলা রাখাল। তোর বাঁশির টানে নাকি সব পশু ছুটে আসে, তাই তো? আজ দেখ, আজ না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। আজ তোর সেই সুর আমি থামিয়ে দেব নিজে হাতে। আমি তোমাদের পায়ে পড়ছি, আমার বাঁশিটা ভেঙো না, ভেঙো না আমার বাঁশিটা। হয়েছিল। ভিড়ের মধ্যে নন্দিনীও ছিল। বসন্তর কষ্টটাকে সহ্য করতে পারছিল না। আর তোর শাস্তি এই, তুই এখন আর কখনো বাঁশি বাজাবি না। যদি তুই বাঁশি বাজানোর চেষ্টা করিস তাহলে মনে রাখিস, তোকে গ্রাম থেকে ধাক্কা মেরে বের করে দেওয়া হবে, বুঝেছিস? নিতাই ও রবি এই বলে সেখান থেকে চলে গেল। বসন্ত চোখ থেকে জল গড়িয়ে পড়ল। সে চুপচাপ তার পশুদের একত্রিত করল এবং জঙ্গলের দিকে চলে গেল। একদিন দুপুরে সে একা জঙ্গলে বসেছিল। ঠিক সেই সময় বসন্ত দেখল যে তার একটি ছাগল হঠাৎ জঙ্গলের গভীরের দিকে যাচ্ছে। হে ভগবান, এবার এই ছাগলটা আবার কোথায় পালিয়ে গেল? এ যদি হারিয়ে যায় আমি গ্রামবাসীদের কি জবাব দেব? বড় বিপদ হবে তো আমার। অর্জুন সঙ্গে সঙ্গে উঠে ছাগলটির পিছনে দৌড়ালো। ছাগলটি বিশাল গাছের কাছে পৌঁছালো। সেখানে গিয়ে সে থেমে গেল এবং বসে পড়ল। তার নজর ঝোপের মধ্যে পড়ে থাকা একটি জিনিসের ওপর গেল। সেটা ছিল একটি অত্যন্ত সুন্দর বাঁশি। আরে বাহ, এই বাঁশিটা তো কত সুন্দর, কিন্তু এত গভীর জঙ্গলে এটা কি করছে? হ্যাঁ, নিশ্চয়ই কারো বাঁশি বাজাতে এসেছিল, কারোর পকেট থেকে পড়ে গেছে। চলো আমি তুলে নিই। বসন্ত সাবধানে সেই বাঁশিটি তুলে নিল এবং ছাগলটিকে নিয়ে ফিরে চলল। সন্ধ্যা পর্যন্ত সে সব পশুদের তাদের মালিকদের কাছে পৌঁছে দিল। পরের দিন সকালে সূর্যের প্রথম কিরণের সাথে বসন্ত পশুদের নিয়ে জঙ্গলে চলে গেল। একটি গাছের নিচে বসে সে তার বাঁশিটি হাতে নিল। গ্রামের মধ্যে তো আমি বাঁশি বাজাতে পাবো না, কিন্তু জঙ্গলে তো পাবো, তাই না? আচ্ছা, দেখি তোর সুর কেমন আসে। এই বলে বসন্ত বাঁশিটি ঠোঁটে লাগালো এবং একটি মধুর সুর তুলল। সঙ্গীতের তরঙ্গ বাতাসে মিশে গেল। কিছুক্ষণের মধ্যেই সে সেই সুরে এতটাই মগ্ন হয়ে গেল যে তার সময়, স্থান এবং জগতের কোনো হুঁশ রইল না। সব পশু তার সামনে শান্ত হয়ে দাঁড়িয়েছিল, যেন বাঁশির জাদুকরী সুর সবাইকে মুগ্ধ করে দিয়েছে। বসন্ত বাঁশি বাজানো বন্ধ করল। তার নজর সামনে বসা একটি বানরের ওপর পড়ল। সে চমকে গেল। আরে আরে, এই বানরটা, এটা আবার কখন এখানে বসে আছে আর আমার দিকে এত মনোযোগ দিয়ে কি দেখছে? বাহ, তুমি খুব সুন্দর বাঁশি বাজাও। তোমার সুর শুনে তো আমি পুরো হারিয়ে গিয়েছিলাম। হে ভগবান, বানর এখন মানুষের গলায় কথা বলছে, তাহলে কি নিশ্চয় কোনো রাক্ষস না ভূত? আমার বাঁশির সুরে কি এখন রাক্ষসেরা পশুর রূপ নিচ্ছে নাকি? এ কি হচ্ছে রে বাবা? আরে না না না, আমি কোনো রাক্ষস নই, ভূতও নই। আমাকে ভুল বোঝো না বন্ধু। তুমি যদি রাক্ষস ভূত না হও তাহলে কথা বলছো কিভাবে? তোমার আসল পরিচয় কি? এটা একটা গভীর রহস্য, এখনই সেটা বলতে পারবো না। কিন্তু একটা কথা, তোমার বাঁশির সুর আমাকে মন্ত্রমুগ্ধ করেছে। তুমি কি আমার সঙ্গে বন্ধুত্ব করবে? শান্তিপুরে আমার কোনো বন্ধু নেই, আমি গরিব বলে কেউ আমার সঙ্গে মেশে না। তুমি যদি আমার সত্যি বন্ধু হতে চাও আমি রাজি, কিন্তু একটা শর্ত আছে। শর্ত? কেমন শর্ত? তুমি কেবল আমার সঙ্গেই কথা বলবে, অন্য কারোর সামনে কথা বলবে না। মানুষ ভয় পেয়ে যাবে।
আর আমাদের দুজনের মধ্যে বিপদ ডেকে আনবে। চিন্তা করো না আমার বন্ধু, তোমাকে আমার প্রতিশ্রুতি, আমি শুধু তোমার সঙ্গেই কথা বলবো। এতে কি তুমি খুশি? বসন্ত মাথা নাড়ল এবং দুজনে একসঙ্গে গ্রামে ফিরে এলো। রাতে সে বানরটির সাথে অনেকক্ষণ ধরে কথা বলল। ধীরে ধীরে সেই বানরটি বসন্তর সবচেয়ে কাছের বন্ধু হয়ে উঠল। সময় কাটতে লাগলো এবং এক রাতে বসন্ত বানরের সাথে কথা বলছিল। ঠিক তখনই দরজায় টুকটুক শব্দ হলো। এই চুপ করো, চুপ করে থাকবে। হ্যাঁ, কে এসেছে মনে হচ্ছে, আমি দেখি। একদম কথা বলবে না কিন্তু। আরে নন্দিনী, তুমি এত রাতে? আমি এখান দিয়েই যাচ্ছিলাম, তারপর শুনলাম যে তুমি কার সঙ্গে কথা বলছো। কথা? কোন কথা? কেমন কথা? কার সঙ্গে? মানে আমি তো নিজের সঙ্গে কথা বলছিলাম। আমি মাঝে মাঝে নিজের সঙ্গে কথা বলি নন্দিনী। আমি কিছুদিন ধরে দেখছি এই বানরটা তোমার সঙ্গী হয়ে গেছে। কে ও? এই বানরটা, এর প্রতি আমার খুব দয়া হলো। আমি একে জঙ্গলে পেয়েছিলাম, তাই আমি একে নিজের বাড়িতে নিয়ে এসেছি নন্দিনী। আমি তোমার সঙ্গে একটা জরুরি কথা বলতে এসেছি। জরুরি কথা? কোন কথা নন্দিনী? গতকাল কালীচরণ ও তার ছেলে অমিত আমাদের বাড়ি এসেছিল আমার সঙ্গে বিয়ের কথা বলতে। আমার মনে হচ্ছে বাবা রাজি হয়ে যাবেন। এর আগে তুমি গিয়ে বাবাকে বলো না আমাদের বিয়ের কথা। আরে নন্দিনী, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তোমার বাবা আমাকে মেরে ফেলবেন। তোমার হাত তো তিনি আমাকে কখনোই দেবেন না, কখনোই না। তুমি কি এই কথাটা বোঝো? এটা কি বলছো বসন্ত? তুমি কি নিজের মূল্য জানো না? তুমি এমন বাঁশি বাজাও যে পশুরাও থমকে যায়। মানুষ তো অবশ্যই মুগ্ধ হবে। নিজেকে এত ছোট ভাবছো কেন? হে ভগবান, এই বানরটা নাকি মানুষের মতো কথা বলছে। উফ, আমি তোমাকে মানা করেছিলাম চুপ থাকতে, তুমি কেন কথা বললে? তুমি চুপ থাকতে পারো না? কেন চুপ থাকবো? নিজেকে আটকাতে পারলাম না বসন্ত। আর যখন কথা বন্ধুর জীবনের, আমি এই মেয়েটির চোখে তোমার জন্য গভীর ভালোবাসা দেখেছি, আর তোমার চোখেও তার জন্য একই অনুভূতি। তাহলে আমি কেন চুপ থাকবো? তুমি কে একটু বলবে? আমরা তো এখন ভালো বন্ধু হয়ে গেছি। তুমি কি তোমার বন্ধুকে বলবে না তুমি কে? কিভাবে মানুষের গলায় তুমি কথা বলছো? তোমরা আমার সত্যিকারের বন্ধু বসন্ত, তাই এই রহস্য বলা দরকার। আমিও এক সময় মানুষ ছিলাম, তোমার মতোই বাঁশি বাজাতাম, কিন্তু অহংকারের কারণে শাপগ্রস্ত হয়ে গেলাম। শ্রাপগ্রস্ত? কিভাবে এটা? আমি ভালো বাঁশি বাজাতাম, কিন্তু অহংকারীও। একদিন এক সাধুকে অপমান করলাম। সাধু বললেন, তোর আচরণ মানুষের নয়, পশুর মতো। এবং তিনি অভিশাপ দিলেন, এখন থেকে তুই পশু হয়ে যাবি। বলেই আমি বানর হয়ে গেলাম। অনেক কেঁদেছিলাম, পস্তেছিলাম। অবশেষে সাধুর দয়া হলো। তিনি বললেন, যদি ভবিষ্যতে কোনো সৎ মানুষ তোমার বাঁশি পায়, নীল পাহাড়ের গুহায় গিয়ে সেটি বাজায়, তাহলে তুই সাপ মুক্ত হবে। কিন্তু নীল পাহাড়ের গুহায় তো কিছু দেখা যায় না, শুধু ধোঁয়াই ধোঁয়া। মানুষ ঢুকলে পথ হারিয়ে যায়, আর কেউ এখান থেকে ফিরেও আসে না। বসন্ত, সাধু আমাকে বলেছিলেন, যদি কোনো সৎ মানুষ ওই গুহায় দাঁড়িয়ে বাঁশি বাজায়, তাহলে গুহার ভেতরের সব ধোঁয়া বদলে যাবে। সুরের স্পর্শে ধোঁয়া আস্তে আস্তে উজ্জ্বল হতে থাকে, তারপর আলো হয়ে মিলিয়ে যায়। ধোঁয়া হারিয়ে গেলে গুহার আসল পথ দেখা দেয়। সেই মুহূর্তেই আমার সাপ কাটবে। তাহলে আর দেরি করে লাভ নেই। তোমাকে মুক্তি করার জন্য আমি ওই ধোঁয়ার গুহায় ঢুকবো, যাই হোক না কেন। বসন্ত, আমি চাই না তুমি বিপদে পড়ো। ওখানে ঢোকা সহজ নয়। এক পা ভুল হলেই মানুষ হারিয়ে যায়। আমি হারবো না, কারণ আমি একা যাব না, তুমি থাকবে তো আমার পাশে। তাই তো সাধু বলেছিলেন, সৎ মানুষের পাশে আমাকেও থাকতে হবে। ঠিক আছে, চলো। অন্ধকার গুহার ভেতরের ধোঁয়া আমাদের অপেক্ষা করছে। নন্দিনী এই দৃশ্য দেখছিল, কিন্তু বসন্ত জানত না যে অন্য কেউ তাদের দেখছিল। রবি জানলার বাইরে থেকে লুকিয়ে সব শুনছিল।
আচ্ছা, তাহলে এই বানরও কোনো মায়াবী জীব। যদি বসন্ত একে শাপমুক্ত করে দেয় তবে সে সত্যিই ধনী হয়ে যাবে, আর তখন আমি নন্দিনীকে কক্ষণও পাব না। এর আগে যে এমনটা হয়, আমি কালই শান্তিপুরের গ্রামবাসীকে এর বিরুদ্ধে খেপিয়ে দেব। এবার বেটা, তুই দেখ আমি কি করি। এই ভেবে রবি রেগে সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর নন্দিনী বাড়ি ফিরে গেল। শান্তিপুরের গ্রামবাসীরা সবাই শুনো, আমি নিজের চোখে দেখেছি এই বানর কোনো সাধারণ বানর নয়, এ কথা বলে। হ্যাঁ, এমন বানর তো এই দুনিয়ায় নেই। তাহলে এ কে? এই রাক্ষস, এ রাক্ষস। না না না, এটা পুরো মিথ্যে কথা, সবাই মিথ্যে কথা বলছে। তোর এত সাহস যে তুই আমার ছেলেকে মিথ্যে বলছিস? আমার ছেলে কখনো মিথ্যে বলে না। আর দেখছিস কি? মারো ওকে, মারো। থামো, ওকে ছেড়ে দাও। আমি কোনো রাক্ষস নই, পিশাচও নই। ছেড়ে দাও বসন্তকে। দেখলে তো, আমার ছেলে ঠিকই বলেছিল। এই বানর মানুষের গলায় কথা বলে। এ তো নিশ্চয়ই রাক্ষস। সাধারণ পশু এমন করে নাকি? দেখছো না, এই বানর আর বসন্তকে গ্রামে থাকতে দিলে আমাদের ক্ষতি হতে পারে। ওদের এই গ্রাম থেকে বের করে দিলেই ভালো, নইলে বিপদ থামবে না। গ্রামবাসীরা শেষে বসন্ত আর বানর দুজনকেই গ্রাম ছাড়া করল, আর তারা নিরুপায় হয়ে নীল পাহাড়ের পথে যাত্রা শুরু করল। বন্ধু, আমি তো কিছু দেখতে পাচ্ছি না, শুধু ধোঁয়া আর ধোঁয়া। এখন আমি কি করব বন্ধু, বলো। বন্ধু, তোমার বাঁশিটা বের করো, বাজাও তো একবার। বিশ্বাস করো, তুমি বাজানো শুরু করলেই এই ঘন ধোঁয়া মিলিয়ে যাবে, আর সামনে পরিষ্কার পথ দেখা যাবে। বন্ধু, বাঁশিটা বাজাও, ধোঁয়া মিলিয়ে যাবে, পথ দেখা যাবে, আর তখনই আমার পাপ মুক্তি হবে। বসন্ত বাঁশিটা বাজাতেই এক মুহূর্তে ধোঁয়া সোজা মিলিয়ে গেল, আর ঠিক তখনই বানরটায় চমৎকারী আলো উঠল, আর সঙ্গে সঙ্গে নিজের আসল রূপে ফিরে এলো। আপনি তো রাজা হৈমন্তর পুত্র রাজকুমার। হ্যাঁ বন্ধু, আমি সেই অভিশাপগ্রস্ত রাজকুমার। তোমার বাঁশির সুর আর খাঁটি বন্ধুত্ব আজ আমাকে মুক্তি দিল। চলো বন্ধু, তোমার আর আমার ভাগ্যের পরিবর্তন হবে। রাজকুমার প্রীতম বসন্তকে নিয়ে রাজবাড়ির দিকে রওনা হলেন। সেখানে সব ঘটনা রাজাকে বললেন। বসন্তকে মুক্তির ধন দাও আর একটা বাড়ি উপহার দাও, আর যাও নিতাই আর তার ছেলে রবিকে ধরে এনে কারাগারে বন্ধ করো, আর আমি নিজে দাঁড়িয়ে থেকে নন্দিনী আর বসন্তর বিয়ে দেব। কিছুদিনের মধ্যেই বসন্ত আর নন্দিনীর বিয়ে ধুমধাম করে সম্পন্ন হল। গ্রামের সবাই এই সুখবর উদযাপন করল। ধীরে ধীরে বসন্ত পুরো গ্রামের সবচেয়ে সম্মানিত ও সৎ হৃদয়ের মানুষ হিসেবে পরিচিতি পেল। আপনাদের কেমন লাগলো এই গল্পটি? কমেন্টে জানাতে ভুলবেন না। আর নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নমস্কার।